স্বাগত বিশ্বযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে। একদিকে উপসাগরীয় অঞ্চলে শত্রু ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে আইআরজিসি, অন্যদিকে ইরানি ড্রোন ভূপাতিত করার ও দেশটির উপকূলীয় রাডার স্থাপনায় হামলার কথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আর নতুন যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলেও লেবাননে ইসরায়েলি হামলায় হতাহতের ঘটনা অব্যাহত আছে। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন সামরিক অভিযানের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এক বিবৃতিতে বাহিনীটি দাবি করে উপসাগরীয় অঞ্চলে অবস্থিত শত্রু ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। তবে কোন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তেহরান। কুয়েত ও বাহরাইনের দিকে 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান, তবে কোনো ক্ষেপণাস্ত্রই নির্ধারিত লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এর আগে হরমুজের দিকে উৎক্ষেপণ করা 4টি ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি করে মার্কিন সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে ইরানের কেশম দ্বীপ ও দক্ষিণ উপকূলে অবস্থিত উপকূলীয় নজরদারি রাডার স্থাপনায় হামলার কথাও জানায় সেন্টকম। এদিকে ওমান উপসাগরে মার্কিন বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক আচরণের অভিযোগ তোলে ইরানের নৌবাহিনী। তাদের দাবি, ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে মার্কিন যুদ্ধজাহাজ চলাচলে বাধা প্রদান করছিল। এ সময় সতর্কতামূলক গুলিও ছোড়া হয়, তবে এই অভিযোগ অস্বীকার করেছে সেন্টকম। অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ার পাশাপাশি লেবাননেও অব্যাহত রয়েছে ইসরায়েলের সহিংসতা। যুদ্ধবিরতিতেও ইসরায়েলের হামলায় জেবদিন এলাকা সহ পুরো লেবাননে প্রাণহানির ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 2 মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে 3,558 জনে পৌঁছেছে। আহত হয়েছেন 10,870 জন। উত্তপ্ত এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ বন্ধের চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবানন এই যুদ্ধে বড় মূল্য দিয়েছে। এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপিয়ে দেয়া সংঘাত। লেবাননের জনগণ এবং যেসব বন্ধু এই সংঘাতে ইসরায়েলের হামলার শিকার হয়েছেন তাদের আমরা কখনো ভুলব না। আমাদের বিশ্বাস, ইরান এবং লেবাননে এই যুদ্ধের সমাপ্তির ভাগ্য এক সূত্রে গাঁথা। অর্থাৎ যুদ্ধ যদি শেষ হয় তবে সব জায়গাতেই শেষ হবে, আর যদি চলতে থাকে তা সব জায়গাতেই চলবে। সামরিক উত্তেজনার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় নতুন শর্ত সামনে এনেছে তেহরান। দেশটির সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই বলেছেন, দুদেশের মধ্যে সম্ভাব্য সমঝোতার নির্ভর করছে $24 বিলিয়ন জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করার উপর। আরাফাত ইসলাম, 71। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি নিয়ে কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও সেই পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে যুদ্ধই এখন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘ করার পথ। এ কারণেই ইরান সংঘাত আরও দীর্ঘায়িত করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছেন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের আগুনে বারবার ঘি ঢেলে নিজের স্বার্থ হাসিলে তৎপর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও তাকে বেশ কয়েকবার থামানোর চেষ্টা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, কিন্তু কিছুতেই থামানো যাচ্ছে না ইসরায়েলের প্রধানমন্ত্রীকে। উপসাগরীয় অঞ্চলে সাম্প্রতিক যুদ্ধের আগে ওয়াশিংটন ও তেহরান যখন পরোক্ষ কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছিল, তখনও ইসরায়েল তাতে যথাসাধ্য বাগড়া দিয়েছে। এমনকি সে আলোচনার মাঝেই ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে রাজি করাতে নেতানিয়াহু যে কলকাঠি নেড়েছেন তা আগেই আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য মতে নেতানিয়াহুর পুরো রাজনৈতিক ক্যারিয়ারই টিকে আছে যুদ্ধের ওপর ভর করে। বিশ্লেষকদের মতে এই যুদ্ধ কোনো বিজয় বা নিরাপত্তার জন্য নয়, বরং হামাস, হিজবুল্লাহ ও ইরানের কাছ থেকে প্রতিনিয়ত আসা ধ্বংসের হুমকিকে টিকিয়ে রাখা। বিশ্লেষকদের মতে বর্তমানে অভ্যন্তরীণ রাজনৈতিক চাপে রয়েছেন নেতানিয়াহু। নেসেটে পার্লামেন্ট ভেঙে দেওয়ার বিলের প্রথম ধাপ পাশ হওয়ার পর শিগগিরই নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে ইরান, গাজা ও লেবাননে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে তার জনপ্রিয়তাও কমছে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ করে বৈশ্বিক তেল বাণিজ্যের একটি বড় অংশের ওপর চাপ সৃষ্টি করেছে ইরান। এতে আন্তর্জাতিক জ্বালানি বাজার অস্থির হয়ে উঠেছে এবং যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপের মুখে পড়েছে।
এর প্রেক্ষাপটে উভয় পক্ষই আলোচনার প্রয়োজনীয়তা অনুভব করল লেবাননে ইসরায়েলের পদক্ষেপ এবং নেতানিয়াহুর রাজনৈতিক হিসাব নিকাশ এখনও একটি সম্ভাব্য যুক্তরাষ্ট্র ইরান চুক্তির পথে বড় অনিশ্চয়তা হয়ে রয়েছে। তবে বিশ্লেষকদের মতে সামনে সম্ভাব্য নির্বাচনের কারণে নেতানিয়াহু নিজেকে এখনও নিরাপত্তার রক্ষক হিসেবে তুলে ধরতে চাইছেন। হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছেন তিনি। একই সময় দুর্নীতি ও ঘুষের মামলায় তার বিচারও আবার শুরু হয়েছে, যা তার রাজনৈতিক ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে তুলেছে। নাহিদা রিন্থি, ৭১। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ৭ মাস বয়সী এক ফিলিস্তিনি শিশুর নিহত হয়েছে। গুলিবর্ষণের সময় শিশুটির বাবা মাও আহত হন বলে জানা গেছে। ঘটনাটিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে এই অঞ্চলে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এই ঘটনাকে ফিলিস্তিনিদের জীবনের প্রতি ইসরায়েলের চরম অবজ্ঞা হিসেবে আখ্যা দিয়েছে। অন্যদিকে পশ্চিম তীরের উত্তরে আতুফ গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার অভিযোগ উঠেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হামলার পর ইসরায়েলি বাহিনীর সহায়তায় ৭ জন ফিলিস্তিনিকে আটক করা হয়। তাদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ফিলিস্তিনি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং ফিলিস্তিনিদের প্রতি কঠোর আচরণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে পুতিনকে দেয়া জেলেনস্কির খোলা চিঠি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। রুশ প্রেসিডেন্টকে লেখা চিঠিতে জেলেনস্কি সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়েছেন। রয়েছে যুদ্ধ বন্ধে নানা পদক্ষেপের প্রস্তাবও। বিশ্লেষকরা বলছেন, এই চিঠি আন্তর্জাতিক মহলের কাছে ইউক্রেনের কূটনৈতিক অবস্থানকে শক্তিশালী করেছে, একই সাথে যুদ্ধ বন্ধে চাপের মুখে ফেলেছে ক্রেমলিনকে। আরও জানাচ্ছেন ওরিসুল ইসলাম। দীর্ঘ ৪ বছরেরও বেশি সময় ধরে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। দীর্ঘস্থায়ী এই সংঘাতের অবসান ঘটাতে এবার নতুন কূটনৈতিক চাল চেলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে একটি খোলা চিঠি পাঠিয়ে সরাসরি আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়েছেন তিনি। চিঠিতে শান্তি আলোচনার জন্য কয়েকটি নির্দিষ্ট প্রস্তাবও দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি বলেন, সুইজারল্যান্ড, তুরস্ক অথবা আরব বিশ্বের কোনো দেশে দুই নেতার বৈঠক হতে পারে। সেই আলোচনায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রকেও সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। জেলেনস্কি আরও বলেন, ইউক্রেন ও ইউরোপের ভবিষ্যৎ নিয়ে এই দুই দেশকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত নয়। নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট সব পক্ষের অংশগ্রহণ জরুরি বলেও উল্লেখ করেন তিনি। চিঠিতে জেলেনস্কি বলেন, ৪ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধ শুধু ইউক্রেন নয়, রাশিয়ার জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ড্রোন হামলা, অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং জ্বালানি সংকটে রুশ জনগণের মধ্যে অসন্তোষ বাড়ছে বলেও দাবি করেন তিনি। বিশ্লেষকদের মতে এই চিঠি প্রকাশ করে জেলেনস্কি আন্তর্জাতিক সম্প্রদায়কে দেখাতে চেয়েছেন যে ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত। একই সঙ্গে রাশিয়ার উপর কূটনৈতিক চাপও বাড়িয়েছেন তিনি। তবে যুদ্ধক্ষেত্রে রাশিয়ার চলমান অগ্রগতি এবং ক্রেমলিনের বর্তমান অবস্থান বিবেচনায় নিলে পুতিনের দ্রুত সরাসরি বৈঠকে রাজি হওয়ার সম্ভাবনা এখনো খুব কম বলে মনে করছেন বিশ্লেষকরা। ওরিসুল ইসলাম, ৭১। ইউক্রেন যুদ্ধ অবসানে সরাসরি বৈঠকের জন্য ভলোদিমির জেলেনস্কির আহ্বান প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে বৈঠকের কোনো প্রয়োজন দেখছেন না। বৃহস্পতিবার পুতিনের কাছে সরাসরি আলোচনার প্রস্তাব দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে শুক্রবার সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার বার্ষিক অর্থনৈতিক ফোরামে বক্তব্য দিতে গিয়ে জেলেনস্কির প্রস্তাব নাকচ করে দেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই মুহূর্তে এমন বৈঠকের কোনো যৌক্তিকতা দেখছেন না। পুতিন জেলেনস্কির চিঠিকে অমার্জিত বলেও মন্তব্য করেন। একই সাথে তিনি পুনর্ব্যক্ত করেন, যুদ্ধবিরতির আগে শান্তি আলোচনার প্রক্রিয়া শুরু হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের সিনেট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি বাস্তবায়নে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং বর্ডার পেট্রোলের জন্য $70 বিলিয়ন একটি বিশাল তহবিল পাশ করেছে। স্থানীয় সময় শুক্রবার মার্কিন সিনেটে 52 থেকে 47 ভোটে
বিলটি পাশ হয়। কোনো ডেমোক্র্যাট এই বিলের পক্ষে ভোট দেননি এবং একজন রিপাবলিকানও এর বিরোধিতা করেন। এই বিলের মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত $1.8 বিলিয়ন অস্ত্রায়ন বিরোধী ফান্ড বাতিলের কোনো বিধান অন্তর্ভুক্ত করা হয়নি। সমালোচকদের দাবি, এই ফান্ডের মাধ্যমে ট্রাম্পের রাজনৈতিক মিত্রদের সরকারি অর্থে ক্ষতিপূরণ দেয়া হতে পারে। On this vote, the yeas are 52, the nays are 47. যুক্তরাষ্ট্রে 39টি দেশের অভিবাসীদের নাগরিকত্ব, গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট ও আশ্রয় আবেদনের ওপর ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞা বাতিল করেছে দেশটির একটি ফেডারেল আদালত। শুক্রবার দেশটির রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী প্রভিন্সের চিফ ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন ম্যাককনেল এক রায়ে এই ঘোষণা দিয়েছেন। এসব নীতির কারণে বৈধ প্রক্রিয়ায় আবেদন করা হাজারো মানুষকে মাসের পর মাস অযৌক্তিকভাবে অপেক্ষা করতে হয়েছে এবং তারা আইনি অনিশ্চয়তার মুখে পড়েছেন। গত মার্চে আফগানিস্তান, ইরান, হাইতি, সোমালিয়া, ভেনেজুয়েলা সহ 39টি দেশের নাগরিকদের আবেদনের ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। আদালতের এই রায়ের ফলে স্থগিত থাকা আবেদনগুলোর প্রক্রিয়া পুনরায় চালুর পথ খুলে গেল। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেল এবং তার সাথে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কমিউনিস্ট নেতাদের ওপর চাপ বাড়াতে ওয়াশিংটন ধারাবাহিকভাবে যে পদক্ষেপ নিচ্ছে, এই নিষেধাজ্ঞা তারই অংশ। এর প্রতিক্রিয়ায় দিয়াজ ক্যানেল অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র কিউবার ওপর অর্থনৈতিক অবরোধ কঠোর করার পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ককে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। এর আগে গত মাসে কিউবার তথ্য ও যোগাযোগ মন্ত্রী, বেশ কয়েকজন সামরিক নেতা এবং প্রধান গোয়েন্দা সংস্থা সহ 11 কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দিয়েছিল মার্কিন সরকার। গত জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর থেকে কিউবার বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প। ওয়াশিংটনের দাবি, কিউবার কমিউনিস্ট শাসন ব্যবস্থা মার্কিন নিরাপত্তার জন্য হুমকি। আজভ সাগর ও রুশ অধিকৃত উপকূলীয় এলাকায় 5টি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মারিউপোল ও বেরোদিয়ানস্ক বন্দরে অবস্থানরত জাহাজগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার। আজারবাইজান জানিয়েছে, হামলায় 2টি জাহাজে থাকা তাদের 5 নাগরিক নিহত হয়েছেন, তবে এই ঘটনায় সরাসরি কাউকে দায়ী করেনি দেশটি। এদিকে কিয়েভের দাবি, জাহাজগুলো অবৈধভাবে ইউক্রেনীয় শস্য, সামরিক সরঞ্জাম ও জ্বালানি পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। এর মধ্যেই যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের প্রস্তাব পুনর্ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 4 বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়ার সামরিক সক্ষমতা দুর্বল করতে দেশটির ভেতরে হামলা অব্যাহত রেখেছে ইউক্রেন। উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী 8 ও 9 জুন এই সফর হওয়ার কথা রয়েছে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আমন্ত্রণে অনুষ্ঠিত হতে যাওয়া এই সফরকে দুই দেশের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে বেইজিং। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত 7 বছরের মধ্যে এটি হবে শি জিনপিং এর প্রথম উত্তর কোরিয়া সফর। সফরকালে দুই দেশের শীর্ষ নেতারা দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। চীনের দাবি, শি ও কিমের নেতৃত্বে দুই দেশের ঐতিহ্যবাহী বন্ধুত্ব ও সহযোগিতা আরও শক্তিশালী হয়েছে। একই সাথে চলতি বছর দুই দেশের পারস্পরিক সহযোগিতা চুক্তির 65তম বার্ষিকী উপলক্ষে সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার আশা প্রকাশ করেছে বেইজিং। উত্তর কোরিয়ার সবচেয়ে বড় অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদার হিসেবে চীনের এই সফর আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব পাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলের অত্যন্ত সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট লিওতবি লাকি-লাকিতে একাধিকবার অগ্ন্যুৎপাত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় সকালে আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এ সময় আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী ছড়িয়ে পড়ে। এই অবস্থায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আগ্নেয়গিরির চারপাশে 5 কিলোমিটার এলাকা ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে স্থানীয় একটি বিমানবন্দর। আগ্নেয়গিরি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভারী বৃষ্টিপাত হলে আগ্নেয়গিরি থেকে নেমে আসা ছাই, পাথর ও কাদার মিশ্রণে কর্দমাক্ত বন্যা দেখা দিতে পারে। এই অবস্থায় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গত জুলাই মাসে একই আগ্নেয়গিরিতে থেকে 18 কিলোমিটার উচ্চতায় ছাইয়ের বিশাল কুণ্ডলী ছড়িয়ে পড়েছিল। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় আহত বাংলাদেশিদের চিকিৎসায় সহায়তা করতে স্বেচ্ছায় রক্তদান করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
বৃহস্পতিবার ও শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে বিপুল সংখ্যক বাংলাদেশি এই রক্তদান কর্মসূচিতে অংশ নেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনও দূতাবাস কর্মকর্তাদের নিয়ে রক্তদান করেন। বাংলাদেশ কমিউনিটি ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের উদ্যোগে প্রবাসীরা এই মানবিক কার্যক্রমে অংশ নেন। দূতাবাস জানিয়েছে, সংকটময় সময়ে বন্ধু প্রতিম রাষ্ট্র কুয়েতের পাশে রয়েছে বাংলাদেশ। গত ৩ জুন কুয়েত আন্তর্জাতিক দূরে ড্রোন হামলায় অন্তত ৬৩ জন আহত হন, যাদের মধ্যে ৫ জন বাংলাদেশি রয়েছেন। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভাইরাল যুব সংগঠন ককরোচ জনতা পার্টির বিক্ষোভকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার শহরের গুরুত্বপূর্ণ এলাকা পার্লামেন্ট স্ট্রিট এবং বিমানবন্দর সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বিভিন্ন সড়কে ব্যারিকেড বসানো হয় এবং নিরাপত্তা টহল জোরদার করা হয়। সংগঠনটি শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সহ একাধিক দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে। তাদের অভিযোগ, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং মূল্যায়ন ব্যবস্থার ত্রুটির কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিক্ষোভ ঘিরে সম্ভাব্য উত্তেজনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। এরই মধ্যে আন্দোলনের নেতৃত্ব দিতে শনিবার নয়াদিল্লিতে পৌঁছেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। যুক্তরাষ্ট্রে গত 2 বছর বসবাস করা 30 বছর বয়সী এই নেতা জানিয়েছেন, দেশে ফেরার পর তাকে গ্রেপ্তারের আশঙ্কায় পরিবার ও বন্ধুরা উদ্বিগ্ন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পশ্চিমবঙ্গ বিধানসভায় গৃহীত শোক প্রস্তাবের কার্যবিবরণী আনুষ্ঠানিকভাবে কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের কাছে পাঠানো হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্রনাথ বসু 2 জুন পাঠানো এক চিঠিতে জানান, চলতি বছরের 3 ফেব্রুয়ারি বিধানসভার অধিবেশনের শুরুতে খালেদা জিয়া, রাজ্যের বিভিন্ন প্রয়াত বিশিষ্ট ব্যক্তি, সাবেক মন্ত্রী এবং বর্তমান ও সাবেক বিধায়কদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়। শোক জ্ঞাপনের অংশ হিসেবে সেদিন 1 মিনিট নীরবতা পালন করা হয়। সেই সাথে দিনের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। পরে 5 ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে অধিবেশন পুনরায় শুরু হয়। চিঠিতে শোক বার্তার অংশবিশেষ বাংলাদেশ মিশনের কাছে পাঠানোর পাশাপাশি খালেদা জিয়ার পরিবারের সদস্যদের কাছেও তা পৌঁছে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে এই পদক্ষেপ বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, মানবিক মূল্যবোধ এবং কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক প্রতিফলন। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30 আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।